7 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি ক্রিসের মতো দেখতে ওই ভ্যাম্পায়ার যখন হেলির উপর আক্রমণ করছিল, তখন সেখানে হেলির বাকি বন্ধুরা এসে ক্রিসের মতো দেখতে ওই ভ্যাম্পায়ারের উপর আক্রমণ করতে শুরু করে। কিন্তু ওই ভ্যাম্পায়ার এত বেশি শক্তিশালী ছিল যে তারা কেউই এর সাথে টিকতেই পারছিল না। সোহা ওই ভ্যাম্পায়ারকে জিজ্ঞাসা করে, তুমি এগুলো কি করছো? ক্রিস বলে, আমি এই ভ্যাম্পায়ারদের হাত থেকে তোমাকে এখানে বাঁচাতে এসেছি, আমাকে বিশ্বাস করো। তুমি কি ভুলে গিয়েছো যে আমার মৃত্যু একটা ভ্যাম্পায়ারের কারণেই হয়েছিল? তখন এই ভ্যাম্পায়ারের এত ভয়ানক একটা চেহারা দেখে সোহা বলে, তুমি কোনোভাবেই আমার ছোটবেলার বন্ধু ক্রিস হতে পারো না। যাই হোক, এখানে হেলি ও তার বন্ধুরা তারা 7 জন মিলে ওই ভ্যাম্পায়ারের সাথে ফাইট করতে থাকে। ক্রিস বলে, তোমরা আগের থেকে অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছো, এটা খুবই আফসোসের একটা বিষয়। তোমরা কি আবারও আগের মতোই ওই রকমই একটা পরিণাম চাচ্ছ? তখন তাদের বন্ধু জান তার একটা পাওয়ারের মাধ্যমে ওই ভ্যাম্পায়ার ক্রিসকে এভাবে আটকে ধরে। আর সেই সময় তারা সবাই একসাথে যখন তার উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায়, তখন ক্রিস তার অনেক এনার্জেটিক একটা পাওয়ারের মাধ্যমে একটা বিস্ফোরণ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এই বিস্ফোরণের হাত থেকে হেলি সোহাকে এভাবে বাঁচিয়ে নেয়। সোহা বলে, এটা ওই ক্রিস না যাকে আমি চিনি, সে কখনোই এরকম হতে পারে না, সে কোনো ভ্যাম্পায়ার না। তখন হেলি সোহাকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি জানি আমি একজন ভ্যাম্পায়ার, তুমি চাইলে আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু এই মুহূর্তে সবকিছু ভুলে আমার সাথে চলো প্লিজ, আমি তোমাকে একটা সুরক্ষিত স্থানে নিয়ে যেতে চাই। তখন সেখানে ওই ভ্যাম্পায়ার আবারও চলে আসে। হেলি যখন তার উপর আক্রমণ করতে যায়, তখন ক্রিস হেলিকে একটা লাথি মেরে দূরে সরিয়ে দেয় আর সুহাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। সুহা বলে, আমাকে ছেড়ে দাও। ক্রিস বলে, তুমি ওদের কাছে কেন যেতে চাচ্ছ? আমি এখানে শুধুমাত্র তোমার জন্য এসেছি। সুহা যখন তার কাছ থেকে সরে যায়, তখন সে ভ্যাম্পায়ারের মতো রূপ ধারণ করে যখন সুহার উপর আক্রমণ করার জন্য এগিয়ে যাচ্ছিল, তখন সোলন এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন ক্রিস সোলনকে এভাবে ধরে সুহাকে একটা ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। তখন সোলন এতই রাগান্বিত হয়ে যায় যে সে এখানে পুরোপুরি ভাবে একটা ওয়্যারউলফে পরিবর্তন হয়ে যায়। এটা দেখে সুহা অনেক অবাক হয়ে যায়। তখন সোলন ওয়্যারউলফ হয়েও ভ্যাম্পায়ার ক্রিসের সাথে ফাইটে টিকতে পারছিল না। তখন সেখানে খান ও তার বন্ধুরা ওয়্যারউলফের রূপ ধারণ করে সেখানে চলে আসে আর ক্রিসকে এভাবে ঘিরে ধরে। ক্রিস বলে, তোমরা যদি আমার কাজে বাধা দাও তাহলে আমি তোমাদেরকে একেবারে মেরে ফেলবো। তখন খান বলে, আমার মনে হয় না এটা কোনো সাধারণ ভ্যাম্পায়ার, তোমরা সবাই এর উপর অনেক সাবধানে আক্রমণ করবে। তখন হেলির বাকি বন্ধুরাও ক্রিসের উপর ওয়্যারউলফদের সাথে মিলে আক্রমণ করার জন্য একদম তৈরি হয়ে যায় আর হেলি সোহাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর ওইদিকে ক্রিস সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর অদৃশ্য হওয়ার আগে সে বলে, আসলে সোহা এখনো কোনো কিছুই ঠিকভাবে জানেই না। যাই হোক, ওইদিকে আমরা হেলি আর সোহাকে দেখি তারা এই জঙ্গলের মধ্যে রাতের হালকা চাঁদের আলোয় একসাথে ঘোরাঘুরি করছিল। হেলি বলে, তোমাকে মিথ্যা কথা বলার জন্য আমি সত্যি অনেক দুঃখিত। ছোটবেলায় অনাথ আশ্রম ছেড়ে দেওয়ার পরে আমরা আমাদের পরিচয়কে এখনো পর্যন্ত গোপন রেখেছি। আমরা অনেকবার তোমাকে সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে সত্যি বলার সাহস করতে পারিনি। আমরা যে ভ্যাম্পায়ার এটা মানুষ জেনে যাবে, আমাদের এটার ভয় ছিল না। আমাদের ভয় ছিল যে তুমি যেন আমাদেরকে ঘৃণা না করো। তুমি আমাকে ক্ষমা করে দাও। সুহা বলে, আমি এখনো কিছুই বুঝতে পারছি না, আমার বিশ্বাসই হচ্ছে না যে তোমরা ভ্যাম্পায়ার। তোমরা তো অনাথ আশ্রমে বড় হয়েছো, তাহলে তোমরা ভ্যাম্পায়ার হলে কিভাবে? ছোটবেলায় কি কোনো ভ্যাম্পায়ার তোমাদেরকে কামড় দিয়েছিল? হেলি বলে, আমরা জানি না, যতটুকু আমাদের মনে হচ্ছে আমরা শুরু থেকেই ভ্যাম্পায়ার। আমরা ছোটবেলায় যেখানে ছিলাম ওইটা শুধু নামের অনাথ আশ্রম ছিল। আমাদেরকে আসলে ওইখানে বন্দি করে কঠিন পাহারায় রাখা হতো অনেক লম্বা সময় পর্যন্ত। ওইটাই আমাদের অনেক যন্ত্রণাদায়ক একটা জীবন ছিল। এটা ছাড়া আমরা আর কিছুই জানি না। আমরা জানি না যে আমরা জন্ম থেকেই এরকম নাকি আমাদেরকে কেউ কামড় বেঁধেছিল। শুধু এটাই না, আমরা অন্য ভ্যাম্পায়ারদের মতো রোদ অথবা ক্রসকে দেখে একটু ভয়ও পাই না। সুহা বলে, তাহলে তোমরা যে ভ্যাম্পায়ার এটা তোমরা বুঝলে কিভাবে? আমি মানছি তোমাদের কাছেও স্পেশাল পাওয়ার রয়েছে, কিন্তু স্পেশাল পাওয়ার তো আমার কাছেও আছে, তেমনি তোমরাও তো আমার মতো স্পেশাল পাওয়ারওয়ালা মানুষও হতে পারো। হেলি বলে, না, কারণ হচ্ছে আমাদের রক্ত পান করতে ইচ্ছা করে আর আমরা আমাদের শিকারকে প্রয়োজন মতো খুঁজেও বের করি। এটা ছাড়া আমাদের আর কোনো ইচ্ছা হয় না। আমরা শুধু বছরে একটা দিনই রক্ত পান করি, সেটা হচ্ছে আমাদের জন্মদিনে। আর আমরা এরকম পশুদের রক্ত পান করি যারা অল্প কিছুদিন
আগেই মারা গিয়েছে। আমরা কখনো কোনো মানুষকে আঘাত করি না, আমরা আজ পর্যন্ত কোনোদিনও মানুষের রক্ত পান করিনি, আর আমরা সবাই ওয়াদা করেছি আমরা কখনো মানুষের রক্ত পান করবও না। এটাই সত্যি, প্লিজ আমাকে বিশ্বাস করো। যদি তোমার আমার কথার উপর বিশ্বাস না হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আমি তোমাকে আমার কথা বিশ্বাস করানোর জন্য যথেষ্ট চেষ্টা করব। সুহা বলে, আমি তো তোমাকে অনেক আলতু ফালতু কথা বলেছিলাম, তাহলে তুমি আমাকে বাঁচাতে কেন এসেছিলে? হেলি বলে, আমার মন বলেছিল যে আমার এটা করা উচিত, আমার মনে হচ্ছিল আমার তোমাকে রক্ষা করা উচিত, আর এটাই আমার উদ্দেশ্য, এটা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। আমি যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম আমি তখনই বুঝে গিয়েছিলাম যে তুমি আমার সবকিছু। তোমার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত আমি কে এটা আমি নিজেও জানতাম না, আমার জন্য কোনটা সঠিক আমি এটাও জানতাম না। কিন্তু আমি যখন প্রথমবার তোমাকে দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল যে আমি আমার এই প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছি। আমি বুঝে গিয়েছি যে তোমার রক্ষা করার জন্যই আমার জন্ম হয়েছে। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সুরক্ষা করেই যাব। তারপরে আমরা তাদের দুইজনকে একটা গাছের উপরে বসে থাকতে দেখি। সুহা বলে, তুমি কি আমার ঘাড়ে কামড় মারতে চাও? হেলি বলে, না, আমি এরকম কিছুই করতে চাই না। তখন সুহা তার শার্ট খুলে ফেলে আর বলে, আমি তোমাকে বিশ্বাস করি। তখন হেলি আস্তে করে সুহার ঘাড়ে কামড় দেয়। কিছুক্ষণ পার হওয়ার পর সুহা হেলিকে বলে, তোমাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, কি হয়েছে? তুমি কি আমার রক্ত পান করতে চাও? হেলি বলে, আমি যদি এটা বলি যে আমার রক্ত পান করতে ইচ্ছা করছে না তাহলে এই কথাটা এখন সম্পূর্ণ মিথ্যা হবে। আমার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার উপর থেকে তোমার ভরসাটা যেন শেষ হয়ে না যায়। আমাদের সত্যিটা জানার পরেও তুমি আমাকে আবারও ভরসা করেছো, তাই আমি কোনোভাবেই তোমাকে ধোঁকা দিতে চাই না। সুহা বলে, তুমি আমাকে ধোঁকা কখন দিয়েছো? এতদিন পর্যন্ত আমি ভ্যাম্পায়ারদেরকে অনেক ঘৃণা করতাম, আমি মনে করতাম তারা মানুষদের শুধু ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আমি যখনই বিপদে পড়েছি তখনই তুমি আমাকে সাহায্য করতে এসেছো। এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। তাই তুমি ভ্যাম্পায়ার এটা জেনেও আমি তোমাকে ঘৃণা করব না। আমি তোমাকে অনেক উল্টাপাল্টা খারাপ কথা বলেছি, সেজন্য আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে দেখা হওয়ার পরেও তুমি এখনো পর্যন্ত একটুও পরিবর্তন হওনি। আমরা দুইজন একে অপরকে অনেক ভালোভাবেই জানতে এবং বুঝতে পেরেছি, তাই আশা করছি তুমি আমার আজীবন ফ্রেন্ড হয়ে থাকবে। এটা বলে সুহা তার হাত বাড়িয়ে দেয়। হেলি সুহার সাথে হাত মিলিয়ে তাকে ধন্যবাদ বলে। তখন টেলিপ্যাথির মাধ্যমে জাকা হেলিকে বলে, ওই ক্রিস ভ্যাম্পায়ার এখান থেকে পালিয়ে গিয়েছে, তোমরা এখন কোথায় আছো? আর সুহা কি ঠিক আছে? হেলি বলে, হ্যাঁ, তবে তোমরা কেমন আছো? জাকা বলে, আমরা হালকা পাতলা আঘাত পেয়েছি, কিন্তু এমনিতে সবকিছু ঠিকই আছে। আমরা কি এখন তোমার কাছে আসব? অবশ্য তোমার কাছে গেলে এটা হয়তো সুহার ভালো লাগবে না। তখন সুহা বলে, তুমি জাকাকে বলো যে আমরাই ওদের কাছে আসছি। হেলি আর সুহা যখন তাদের কাছে আসে তখন হেলি খান ও তার বন্ধুদেরকে বলে, আমাদেরকে সাহায্য করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তারা বলে, এখানে ধন্যবাদ বলার কিছুই নেই, আমরা পরিস্থিতি দেখেও শুধু চুপচাপ বসে থাকতে পারি না, আমাদেরও কিছু একটা করা দরকার ছিল। তখন খান সুহাকে বলে, এতক্ষণে তুমি হয়তো বুঝে গিয়েছো যে আমরা আসলে ওয়্যারউলফ। আমরা মনে করেছিলাম যে আমাদের এই সত্যিটা জানতে পারলে তুমি আমাদেরকে ঘৃণা করবে, কিন্তু যখন তোমার উপর আক্রমণ হচ্ছিল তখন আমরা এগুলো একদমই ভাবতে পারছিলাম না। আমরা শুধু যে কোনো মূল্যেই তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম। সুহা বলে, আমাকে বাঁচানোর জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওইদিকে আমরা দেখি সোলন তার বন্ধুদেরকে বলছিল, যখন সুহার উপর আক্রমণ হয়েছিল তখন আমি এতই রাগান্বিত হয়েছিলাম যে আমি চোখের পলকেই একটা নেকড়েতে পরিবর্তন হয়ে গিয়েছিলাম আর তার উপর আক্রমণ করতে শুরু করেছিলাম। আমিও তোমাদেরকে এই কথাটা বলতেই যাচ্ছিলাম, কিন্তু কিভাবে যেন বলতে পারছিলাম না। তার বন্ধুরা এই বিষয়টাকে একদম পজিটিভলি নিয়ে নেয় আর সোলনকে একজন নেকড়ে হিসেবে গ্রহণও করে নেয় আর বলে, আমরা এর আগে নেকড়েদের বিষয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছিলাম, সেজন্য আমাদেরকে ক্ষমা করে দিও। তারা সবাই অনেক এক্সাইটেড হয়ে সোলনকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি যখন একটা নেকড়েতে পরিবর্তন হও তখন তোমার শরীরে কি কি পরিবর্তন ঘটে? এরকম আরো অনেকগুলো আলতু ফালতু প্রশ্ন করতে থাকে। তারপরে আমরা পরের দিন সকালের দৃশ্য দেখি। সুহা তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ বলতে থাকে। সুহা তাদেরকে বলে, তোমরা নেকড়ে হও বা ভ্যাম্পায়ার হও, এতে তোমরা আমার থেকে ভিন্ন এটা আমার একদমই মনে হয় না। আমিও একদিন আমার সুপার পাওয়ারগুলো সবার কাছ থেকে লুকিয়ে রাখতাম, কিন্তু তোমরাও আমাকে এভাবেই গ্রহণ করে নিয়েছো, সেজন্য আমি অনেক খুশি।
আসি, এটার বদলে আমি কি তোমাদের ভালো একজন ফ্রেন্ড হতে পারি? সবাই বলে হ্যাঁ অবশ্যই, ইভেন আমরা তো এখন যা আছি এর থেকেও আরো ভালো বন্ধু হতে চাই। এখানে এদের সবার মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায়, সমস্ত ঝামেলা মিটমাট হয়ে সবাই অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমরা তাদের সবাইকে এখানে একসাথে বসে কথা বলতে দেখি। সুহা বলে ওকে দেখে আমার নিজের ছোটবেলার বন্ধু ক্রিসের মতো মনে হয়েছিল, কিন্তু এরকমটা কেন হয়েছিল আমি এটাই বুঝতে পারছি না। তখন তারা সবাই বলাবলি করতে থাকে যে তাহলে গতকাল রাতের ওই ভ্যাম্পায়ার আসলে কে ছিল। হেলি বলে সে যেই হোক না কেন, আমরা আজ পর্যন্ত যতগুলো ভ্যাম্পায়ারের সাথে লড়াই করেছি সে ওই প্রত্যেকটা ভ্যাম্পায়ারের থেকে অনেক বেশি শক্তিশালী। তখন জাকা বলে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, গতকালকে সে অদৃশ্য হওয়ার আগে একটা আজব কথা বলেছিল। সে বলেছিল সুহা নাকি এখনো কোনো কিছুই ঠিকভাবে এখনো জানতেই পারিনি, এবং সে একবার এটাও বলেছিল যে আমরা কি আবার আগের মতোই পরিণাম চাই কিনা। তার কথা শুনে আমাদের মনে হচ্ছিল যে সে এর আগেও আমাদের সাথে ফাইট করেছে, হতে পারে সে আমাদের আগে থেকেই চিনতো। তখন হেলি আবারও তার কল্পনায় একটা দৃশ্য দেখতে পায়, এই দৃশ্যটা দেখে হেলি একদম অবাক হয়ে যায়। খান বলে এই মুহূর্তে আমাদের মতো নেকড়েরাও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই বিষয়টা আমরা জানি যে ভ্যাম্পায়ার আর নেকড়ে একে অপরের সবসময় অনেক বড় শত্রু ছিল। আমাদের কিছু বন্ধুরা এই বিষয়ে ইনভেস্টিগেশন করছে, কিন্তু আমরা এখনো কোনো কাজের তথ্য খুঁজে পাইনি। খানের এই চশমা পরা বন্ধু যার নাম এনজি, সে বলে কিছুদিন আগে আমাদের স্কুলের যে একজন স্টুডেন্ট মারা গিয়েছিল সে নিজেও একজন নেকড়ে ছিল, আর এটা নিশ্চিত যে তাকে মেরেছিল সে একজন ভ্যাম্পায়ার ছিল, কিন্তু এটাকে আমরা এখনো খুঁজে পাইনি। কিন্তু আমাদের এই অনুমানটা ভুলও হতে পারে, কারণ যে মারা গিয়েছিল তাকে দেখতে একদম সুহার মতোই লাগছিল। হেলির বন্ধুরা বলে তার মানে সুহাই হচ্ছে ওই ভ্যাম্পায়ারের আসল টার্গেট, মনে হচ্ছে সেই হচ্ছে আসল হত্যাকারী যার সাথে আমরা গতকালকে ফাইট করেছিলাম। খান ও তার বন্ধুরা বলে এটা অবশ্যই হতে পারে, কিন্তু এখন থেকে সুহাকে সতর্ক থাকতে হবে। আমাদের বন্ধুদের কিডন্যাপ হয়ে যাওয়ার বিষয়ে ওর হাত রয়েছে কিনা সেটা আমরা এখনো শিওর না, কিন্তু আমাদের এখন থেকেই অনেক বুঝে শুনে কাজ করতে হবে। যাই হোক, এখানে তাদের মিটিং শেষ হলে তারা সবাই যখন বের হয়ে যাচ্ছিল তখন হেলি সোলনকে বলে আজকে তুমি না থাকলে ওই ভ্যাম্পায়ার সুহার অনেক বড় একটা ক্ষতি করে ফেলতো, সেজন্য তোমাকে ধন্যবাদ। আর এই গোপন কথাটা সবার কাছ থেকে লুকিয়ে রাখাটাও তোমার জন্য অনেক কষ্টকর ছিল, তাই না? সোলন বলে তেমন কিছু না, এমনিতেও সবাইকে বলে দেওয়াটাও অতটাও আহামরি কোনো ব্যাপার ছিল না। যাই হোক, হেলি আর সোলন একসাথে হাসাহাসি করে কথা বলতে বলতে বের হয়ে যায়। এপিসোডের একদম শেষে আমরা স্কুলের সামনে খুবই রহস্যময়ী একজন মহিলাকে দেখতে পাই, যাকে আমরা আগের এপিসোডে দেখেছিলাম। কোন এপিসোডে দেখেছিলাম সেটা আমারও মনে নাই, শুধু এইটুকু মনে আছে যে হ্যাঁ দেখেছিলাম। যাই হোক, এই রহস্যময়ী মহিলার দৃশ্য দেখিয়ে 7 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। 8 নাম্বার এপিসোডের শুরুতে আমরা তাদের সবাইকে নাইট বল টুর্নামেন্টের প্র্যাকটিস করতে দেখি। তখন তাদেরকে চিয়ার করার জন্য সোহাও সেখানে চলে আসে, আর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। হেলি ও তার বন্ধুদের সাথে যখন ওই রহস্যময় মহিলার দেখা হয় তখন হেলি বলে আপনার সাথে আমাদের পুরো 120 বছর পর দেখা হচ্ছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি অবস্থা আপনার, আপনি কেমন আছেন? বৃদ্ধ মহিলা বলে হ্যাঁ আমি ভালো আছি। হেলি বলে আমি তো ভেবেছিলাম আমাদেরকে খুঁজতে খুঁজতে আপনি হয়তো হাল ছেড়ে দিয়েছেন, কিন্তু আমার এটা জেনে অবাক লাগলো যে আপনি এখনো আমাদেরকে খুঁজে বেড়াচ্ছেন। বৃদ্ধ মহিলা বলে আমি এখানে তোমাদের জন্য আসিনি, তবে ভালো হয়েছে তোমাদের সাথে আমার দেখা হয়ে গেল। তোমাদের সবাইকে একসাথে দেখে অনেক ভালো লাগলো। এখন আমাদের যেহেতু দেখা হয়েই গিয়েছে তাই আমি তোমাদের সাথে একটা কথা বলতে চাই। তখন তারা বলে আপনি এতদিন পরে আমাদের সামনে এসেছেন আর চাচ্ছেন আমরা আপনার কথা শুনবো, আমরা কেউই আপনার কথা শুনবো না। এটা বলে সবাই চলে যাচ্ছিল। হেলি বলে একটা কথা আপনি ভালোভাবে বুঝে রাখুন, আমরা এখন আর কোনো ছোট বাচ্চা নই। পরের দৃশ্যে আমরা দেখি সুহা রাতের বেলা সমুদ্রের সামনে একা একাই দাঁড়িয়েছিল। তখন সেখানে খান চলে আসে আর বলে তোমাকে হঠাৎ করে দেখা করতে ডাকার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমি আসলে তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বিষয়টা হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। একটা ওয়্যারউলফ যখন কাউকে ভালোবাসে তখন সে সারা জীবন শুধু ওই মানুষটাকেই ভালোবাসে। তাই আমি তোমাকে আমার মৃত্যুর আগ
পর্যন্ত ভালোবেসে যাব। আগামীকালকের নাইট বল টুর্নামেন্টের সময় তুমি যদি আমার জন্য চেয়ার করো তাহলে আমি অনেক খুশি হব। আমি শুধু এইটুকুই বলতে এসেছিলাম। তখন খানের কথা শুনে সুহা একদম অবাক হয়ে যায়। এখান থেকে দৃশ্য সরাসরি পরের দিন রাতে নাইট বল টুর্নামেন্টে চলে আসে। সেখানে সুহা হেলিকে চেয়ার করবে নাকি খানকে চেয়ার করবে এটা ভেবে অনেক কনফিউজ হয়ে যাচ্ছিল। সুহা মনে মনে বলে, আমি এখন কি করব? এরা দুইজনই আমার অনেক ভালো বন্ধু, তাই আমি কার জন্য কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তারপর এখানে তাদের নাইট বল টুর্নামেন্ট শুরু হয়ে যায়। অনেকক্ষণ দুই টিমের মাঝে অনেক শক্তিশালী কম্পিটিশন হওয়ার পর আমরা দেখি সুহা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে ওই বৃদ্ধ মহিলা এসে সুহাকে সাইডে নিয়ে যায় আর তাকে কিছু একটা বলে, যেটা শুনে সুহা অনেক অবাক হয়ে যায়। তখনই সেখানে হুট করে কিছু ভ্যাম্পায়ার চলে আসে। ভ্যাম্পায়ার গুলো যখন সুহার উপর আক্রমণ করে তখন সুহার চিৎকার শুনে হেলি অনেক আতঙ্কিত হয়ে যায়। আর হেলি আতঙ্কিত হয়ে যাওয়ার কারণে সে ভালোভাবে খেলতে পারে না, যার জন্য তারা এই ম্যাচ হেরে যায়। হেলির বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। হেলি বলে, এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে, আমি সুহাকে কোথাও দেখতে পারছি না। ওইদিকে আমরা দেখি ওই ভ্যাম্পায়ার গুলো ওই বৃদ্ধ মহিলাকে অজ্ঞান করে সুহাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর হেলি ও তার বন্ধুরা যখন ওই বৃদ্ধ মহিলাকে খুঁজে পায় তখন বৃদ্ধ মহিলা জ্ঞান ফিরে আসলে তারা জিজ্ঞাসা করে, সুহার সাথে তো আপনিই ছিলেন, তাহলে তাকে কে নিয়ে গেল? বৃদ্ধ মহিলা বলে, সুহাকে দারদান নামক একজন ভ্যাম্পায়ার নিয়ে গিয়েছে, যাকে দারদান দ্য ফার্স্ট ভ্যাম্পায়ারও বলা হয়। তারা জিজ্ঞাসা করে, এটা আবার কে? বৃদ্ধ মহিলা বলে, দারদান ভার্গার কিংডমের একজন চ্যান্সেলর বা উচ্চ পর্যায়ের কর্মকর্তা বা প্রধানমন্ত্রী বা উচ্চ লেভেলের একজন মন্ত্রী ছিল। এমনিতে সে একজন সাধারণ মানুষ ছিল, কিন্তু অসাধারণ লেভেলের শক্তি পাওয়ার লোভে সে নিজেকে খুবই অন্যায়ভাবে একজন ভ্যাম্পায়ারে ট্রান্সফর্ম করে ফেলেছিল। তখন তারা সবাই বুঝতে পারে ওই দিন রাতে তারা যেই ভ্যাম্পায়ারের সাথে ফাইট করেছিল সেই আসলে দারদান ছিল। তারা জিজ্ঞাসা করে, দারদানের সাথে আরো অনেকগুলো ভ্যাম্পায়ার ছিল, তারা কারা ছিল? বৃদ্ধ মহিলা বলে, ওগুলো হচ্ছে দারদানের বানানো খুবই দুর্বল ভ্যাম্পায়ার। তারা রোদের মধ্যে গেলে অনেক দুর্বল হয়ে যায়, আর কোনো কারণ ছাড়াই তাদের রক্ত খাওয়ার পিপাসা উঠে যায়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা ওই সমস্ত ভ্যাম্পায়ারের থেকে অনেকটা ভিন্ন। তোমরা হচ্ছে প্রাচীন ভার্গার রাজ্যের ভ্যাম্পায়ার লর্ডস, এবং তোমরা ওই রাজ্যের প্রিন্সেসের সেবায় নিযুক্ত হওয়া নাইটসের দায়িত্ব পালন করছিলে। সোলন বলে, তুমি আমাদেরকে বন্দি করে রেখেছিলে, তোমার কথায় আমরা একটুও বিশ্বাস করব না। বৃদ্ধ মহিলা বলে, আমি তোমাদেরকে বন্দি করে রাখিনি, দারদানের হাত থেকে রক্ষা করার জন্য আমি তোমাদেরকে লুকিয়ে রেখেছিলাম। আজ থেকে 100 বছরেরও বেশি সময় আগে যখন দারদানের কাজকর্ম রাজ্যের জন্য ক্ষতি বয়ে আনছিল, তখন ওই রাজ্যের প্রিন্সেস তোমাদের আত্মাকে ভবিষ্যতে পাঠিয়ে দিয়েছিল তোমাদেরকে বাঁচানোর জন্য। কিন্তু এটা করার জন্য তোমরা তোমাদের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছিলে আর আবারও ছোট বাচ্চা হয়ে গিয়েছিলে। আমি তোমাদের সবাইকে এক এক করে খুঁজে বের করি আর তোমাদেরকে লুকিয়ে রেখে তোমাদের রক্ষা করতে থাকি। হেলি বলে, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যেই প্রিন্সেসের কথা বলছেন ওই প্রিন্সেস মানে সোহাই হচ্ছে সেই প্রিন্সেস যে আমাদেরকে ভবিষ্যতে পাঠিয়ে দিয়েছে। বৃদ্ধ মহিলা বলে, হ্যাঁ, আমি প্রিন্সেসের পাওয়ারকে অনুভব করে তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। তারা জিজ্ঞাসা করে, কিন্তু দারদান সোহাকে কিডন্যাপ কেন করেছে? বৃদ্ধ মহিলা বলে, এটা ওই আগের কারণটাই, সে সোহার সমস্ত শক্তি নিজের কাছে নিয়ে নিতে চায়। এখান থেকে দৃশ্য অতীতে চলে আসে। আমরা সোহাকে প্রিন্সেস অবস্থায় এবং হেলি ও তার বন্ধুদেরকে প্রিন্সেসের সেবায় নাইটসের দায়িত্বে নিযুক্ত হওয়া ভ্যাম্পায়ার্স লর্ড হিসেবে রাজপ্রাসাদে দেখতে পাই। তারপরে আমরা দেখি সোহা হেলিকে বলে, পাশের রাজ্যের একজন প্রিন্স আমাকে বিয়ের জন্য প্রস্তাব জানিয়েছে। হেলি বলে, এই বিষয়টা আমি জানি, আমি শুনেছি তিনি অনেক ভালো একজন মানুষ। সোহা বলে, কিন্তু আমি এখনই বিয়ে করতে চাই না, আমি যাকে চিনি না তার সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত আমি কিভাবে নিব? আমার এই বিষয়টা আমার মাকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে। হেলি বলে, আমার সম্পূর্ণ বিশ্বাস আপনি একদিন এমন কাউকে অবশ্যই খুঁজে পাবেন যাকে আপনি একদম মন থেকে ভালোবাসবেন। কথা বলতে বলতে সোহা হঠাৎ করে সেখানে পড়ে যাচ্ছিল, তখন হেলি তাকে বাঁচিয়ে নেয়। সোহা বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সবসময় আমাকে সব বিপদ থেকে রক্ষা করেন। তখন গাছের আড়াল থেকে দারদান এই দৃশ্যটা দেখে ফেলে আর আমরা জানতে পারি এখানে সোহার নাম হচ্ছে প্রিন্সেস সেলিন। পরের দৃশ্যে আমরা দেখি দারদান প্রিন্সেস সেলিনকে বলছে, আপনি কি আমার বিবাহের প্রস্তাবটা গ্রহণ করেছেন?
বলছেন। সেলিন বলে, আমি এই প্রস্তাবটাকে অনেক আদবের সাথে রিজেক্ট করে দিয়েছি। তখন দারদান সেলিনের সাথে অনেক অসভ্যতামি করতে শুরু করে। এটা দেখে সেখানে হেলি এসে দারদানকে এভাবে ধাক্কা মেরে বলে, যদি আর কোনোদিন প্রিন্সেস সেলিনের সাথে অসভ্যতামি করতে দেখেছি তাহলে তোমাকে একেবারে খতম করে দেব। এটা শুনে দারদান প্রচন্ড রাগান্বিত হয়ে যায়। আর আমরা বুঝতে পারি দারদান শুরু থেকেই অনেক অসভ্য একটা লোক। তখন প্রিন্সেস সেলিন হঠাৎ করে আবারও অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা দেখি প্রিন্সেস সেলিন অনেক অসুস্থ হয়ে গিয়েছে। রুমে উপস্থিত বাকি মহিলারা রাজ্যের রানী অর্থাৎ সেলিনের মাকে বলে, আমরা প্রিন্সেস সেলিনের এরকম অবস্থা এর আগে কোনোদিনই দেখিনি। আমার মনে হয় তিনি এই কষ্টটা আর সহ্য করতে পারবেন না। রাজ্যের রানী বলে, এভাবে চলতে থাকলে আমার মেয়েটা তো মারা যাবে। এখন তাকে জীবিত রাখার শুধু একটাই উপায় রয়েছে, সেটা হলো আমাকে এই রাজ্যের সবচেয়ে মূল্যবান উলফ দেবতার রক্ত ব্যবহার করতে হবে, মানে ভার্গারের রক্ত। রানী ওই রক্তটা সেলিনকে খাইয়ে দেয়। তখন সেলিন তার স্বপ্নে রাজ্যের উলফ দেবতা অর্থাৎ ভার্গারকে দেখতে পায় এবং তার জ্ঞান ফিরে আসে। এখান থেকে দৃশ্য 1 বছর সামনে চলে আসে। সেলিনের মা মৃত্যুশয্যায় বিছানায় শুয়েছিল। সেলিন তার মায়ের জন্য অনেক কান্নাকাটি করছিল। সেলিনের মা বলে, তুমি এভাবে মন খারাপ করো না, এখন আর কোনো রাস্তা নেই। দারদান প্রথম ভ্যাম্পায়ার হয়ে গেলে সে এই রাজ্যের উপর নিজের সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে নিবে। ওয়ার উলফরা আমাদেরকে সাহায্য করেছে, কিন্তু ভ্যাম্পায়ারদের সংখ্যা অনেক বেশি ছিল, তাই তারা কিছুই করতে পারেনি। সেজন্যই তোমার ওই 7 জন নাইটসকে তোমার রক্ত দিতে হয়েছে, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আর এভাবেই নতুন ভ্যাম্পায়ার তৈরি হয়েছিল। তুমি ওই 7 জনের সাথে আবারও দেখা করে তাদের মাধ্যমে দারদানের হাত থেকে এই রাজ্যটাকে রক্ষা করবে। ভার্গারের রক্ত পান করার পর তুমি অ্যানশিয়েন্ট উলফের শক্তি অর্জন করে ভ্যাম্পায়ার কুইন হয়ে গিয়েছো। এখন আমার সমস্ত শক্তিও তুমি নিয়ে নাও, কারণ আমার শক্তিগুলো এখন মুন আল্টারে বন্ধ হয়ে গিয়েছে। যদি আমি মরে যাই তাহলে তুমি মুন আল্টার করোনেশন করে রানীর সমস্ত শক্তিকে নিজের কন্ট্রোলে নিয়ে সবচেয়ে শক্তিশালী রানী হয়ে যাবে। তখন সেখানে দারদান চলে আসে। তখন ওই রুমের ভিতরে আমরা ওই বৃদ্ধ মহিলাকেও দেখতে পাই। বৃদ্ধ মহিলা যখন সামনে আসে তখন দারদান তাকে আঘাত করে। সেই সময় সেখানে হেলি ও তার বন্ধুরা এসে ভ্যাম্পায়ারদের সাথে যুদ্ধ শুরু করে। এখানে অনেক ভয়ানক একটা ফাইট হওয়ার পরে সব জায়গায় সবকিছু একদম রক্তাক্ত হয়ে যায়। তারপরে দারদান যখন সেলিন আর বৃদ্ধ মহিলার উপর আক্রমণ করতে আসছিল তখন সেলিন বৃদ্ধ মহিলাকে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এখানে এসে বলে, আমি এখনো রানী হয়ে সবকিছুকে সামলানোর জন্য পুরোপুরি তৈরি নই। আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি এখান থেকে আবারও প্যালেসে ফিরে যাওয়ার পরে ওই 7 জন নাইটসের আত্মাকে ভবিষ্যতে দূরে কোথাও পাঠিয়ে দেব। সঠিক সময় হলে তুমি ওদেরকে খুঁজে বের করে ওদেরকে রক্ষা করবে। তারপর সেলিন যখন আবারও প্যালেসে ফিরে আসে তখন দারদানের আক্রমণে হেলি ও সেলিন দুজনেই আহত হয়ে যায়। তখন সেলিন হেলিকে বলতে থাকে, আজ পর্যন্ত যতবার আমার উপর বিপদ এসেছে আপনি সবসময় আমাকে রক্ষা করেছেন। আমি জানি আমাদের দুজনের মাঝে কিছু একটা তো অবশ্যই রয়েছে যেটা আপনি আমার কাছ থেকে লুকিয়ে রাখছেন। আর সত্যি বলতে এরকমই একটা কিছু আমিও আপনার কাছ থেকে লুকিয়ে রাখছি। কিন্তু ভবিষ্যতে যখন আমাদের আবার দেখা হবে তখন আমরা একে অপরের থেকে আর কখনোই কোনো কিছুই লুকিয়ে রাখবো না। তখন সেলিন তার পাওয়ারের মাধ্যমে তাদেরকে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এখান থেকে দৃশ্য আবারও বর্তমানে চলে আসে এবং হেলি বুঝতে পারে সে যেই গল্পের বইটা পড়তো ওইটা আসলে তাদেরই ঘটনা ছিল। ওই বইতে তাদের এই অতীতের সব ঘটনাগুলো সুন্দরভাবে লেখা ছিল। ওইদিকে আমরা সোহাকে ক্রিসের রূপ ধারণ করা দারদানের কাছে দেখতে পাই। আর এটার সাথেই 8 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। Midnight shadows crawling on the wall. Footsteps echo down the empty hall.